প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য মেলা বইয়ের পাঠ্য একটি গল্প, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা। আজ আমরা গল্পের উৎস, লেখক পরিচিতি, লাইন ধরে ধরে পাঠ এবং ব্যাখ্যা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথমেই চলো জেনে নিই লেখক পরিচিতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সময়কাল 1820 থেকে 1891। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নামটি আমাদের কাছে অতি পরিচিত একটি নাম। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং সাহিত্যিক। তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তবে তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। কিন্তু সংস্কৃত ভাষা এবং সাহিত্যে তার অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। আধুনিক বাংলা লিপির প্রধান সংস্কারক এবং বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি। আজকের দিনেও তাঁর অমর সৃষ্টি বর্ণপরিচয় দিয়েই শিশুদের বাংলা ভাষা শিক্ষার শুরু হয়। তাঁকে তথাকথিত সাহিত্যিকের গণ্ডিতে বাঁধা যায় না। তাঁর সকল কাজের মূল চালিকা শক্তি ছিল সমাজ, শিক্ষা ও ভাষার সংস্কার ও উন্নতি সাধন। তাঁর এই চিন্তার প্রতিফলন তাঁর সাহিত্যকর্মের মধ্যে বিশেষভাবে লক্ষণীয়। তাঁর সাহিত্য কাজের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল কথামালা 1856, আখ্যানমঞ্জরি, বেতাল পঞ্চবিংশতি 1847, শকুন্তলা 1854, সীতার বনবাস 1860, মহাভারত, ভ্রান্তিবিলাস 1869 প্রভৃতি। এবার চলো আমরা জেনে নিই উৎস। আমাদের পাঠ্য অদ্ভুত আতিথেয়তা গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আখ্যানমঞ্জরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার চলো জেনে নিই পাঠ প্রসঙ্গ। আতিথেয়তা এক পরম মানবীয় গুণ। বর্তমানে মানুষের মন থেকে এই গুণটি ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে, অথচ ভারতীয়রা ছোটবেলা থেকেই এই গুণটির সঙ্গে পরিচিত হয়। বিপদে আপদে মানুষ অনেক সময় আতিথ্য প্রার্থনা করে। তখন শত্রুমিত্র বিবেচনা না করে আশ্রিতকে সমাদর করার শিক্ষাই দিয়েছে প্রাচীন ভারতীয় মুনি ঋষিগণ। যে ব্যক্তি আতিথেয়তা দান করেন তিনি মনের প্রশান্তি প্রাপ্ত হন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্পে সে প্রসঙ্গেই আলোচনা করা হয়েছে। এবার চলো জেনে নিই অদ্ভুত আতিথেয়তা নামটির অর্থ। অদ্ভুত ইংরেজিতে যাকে বলা হয় আনএক্সপেক্টেড বা আনইউজুয়াল, যা সাধারণত আশা করা যায় না, যা প্রথাগত বা গতানুগতিক নয়, বরং একটু ভিন্নধর্মী বা বলা যায় অসাধারণ। আতিথেয়তা হসপিটালিটি, অতিথি সৎকার বা অতিথি সেবা, অর্থাৎ অতিথিকে সাদর অভ্যর্থনা জানানো, তাকে সেবা যত্ন করা এবং আপ্যায়ন করা, যেমন খাদ্য পানীয় শয্যা ইত্যাদি সরবরাহ করা। অদ্ভুত আতিথেয়তা নামটির অর্থ তাই বলতে পারি আমরা আশ্চর্যজনক বা অসাধারণ আতিথেয়তা। এবার চলো আমরা জেনে নিই গল্পের বিষয় সংক্ষেপ। এই গল্পের প্রধান দুই চরিত্র হলেন মুর সেনাপতি এবং আরব সেনাপতি। প্রসঙ্গত আমরা অনেকেই আরব জাতির নামের সাথে পরিচিত হলেও মুর জাতির সাথে আমাদের তেমন কোনো পরিচয় নেই। তাই মূল বিষয়ের আলোচনায় প্রবেশের আগে এই মুর জাতির সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া আবশ্যক।
পূর্ব আফ্রিকার এক দুর্ধর্ষ যাযাবর যুদ্ধপ্রিয় জাতি হলো মুর। এদের গায়ের রং ছিল কৃষ্ণবর্ণ। গ্রিক শব্দ মরাস কথার অর্থ কালো। সম্ভবত এখান থেকেই মুর নামের উৎপত্তি। এই জাতির কার্যকলাপ মিশর থেকে মরক্কো পর্যন্ত বিস্তৃত ছিল। আরব এবং মুর দুটি জাতিই যাযাবর প্রকৃতির এবং তাদের কাজের মূল স্থান ছিল আফ্রিকা এবং আফ্রিকা লাগোয়া এশিয়ার অঞ্চলগুলিতে। এই দুই যুদ্ধপ্রিয় জাতির মধ্যে লড়াই লেগেই থাকত। দুই জাতির মধ্যে যুদ্ধ চলছে এমন এক দিনে আরব সেনা এক মুর সেনাপতিকে আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করেছে। এই স্থান থেকেই আলোচ্য গল্পের সূত্রপাত হয়। প্রাণভয়ে ভীত, ক্লান্ত এবং দিগ্ভ্রান্ত মুর সেনাপতি নিজের শিবিরের পরিবর্তে ভুল করে বিপক্ষ শিবির অর্থাৎ আরব শিবিরে গিয়ে উপস্থিত হন। আরব জাতির অতিথি বাৎসল্য জগৎ বিখ্যাত। তাই আরব শিবিরে আশ্রয় প্রার্থনা করলে তারা মুর সেনাপতিকে প্রাণে মারবে না, এই ভাবনায় তিনি তাদের কাছে আশ্রয় চান। তার ভাবনাই সত্য হয়। আরব শিবিরে কর্মীরা তাকে সাদর অভ্যর্থনা জানিয়ে তার জন্য বিশ্রাম এবং আহারের ব্যবস্থা করলেন। আরব শিবিরের সেনাপতির সাথে সাক্ষাৎ হলে তারা পরস্পরের সাথে কথোপকথন শুরু করেন। দুই বীর্যবান জাতির বীরত্বের গাথা একে অপরকে বলেন। এমন সময় হঠাৎ আরব সেনাপতি সেই স্থান থেকে উঠে যান। তার আকস্মিক প্রস্থানের ফলে মুর সেনাপতি অবাক হয়ে যান। কিছুক্ষণ পরে আরব সেনাপতি জানান যে তার শরীর ভালো নয়, তাই তিনি সামনে থেকে অতিথি আপ্যায়ন করতে পারছেন না। যেহেতু মুর সেনাপতি এবং তার ঘোড়া উভয়েই ক্লান্ত ও পরিশ্রান্ত, তাই তাদের পক্ষে নিজের শিবিরে ফিরে যাওয়া সম্ভব হবে না। সেই কারণে আরব সেনাপতি মুর সেনাপতিকে ওই দিন রাতে আরব শিবিরেই থাকার অনুরোধ জানান এবং সাথে এটাও বলেন যে আগামীকাল ভোরে তার জন্য ঘোড়া শিবিরের বাইরে তৈরি থাকবে এবং তিনি যাতে নিজ শিবিরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন তার সুব্যবস্থা থাকবে। এই ঘটনার স্পষ্ট কারণ মুর সেনাপতি বুঝতে পারেন না, তবে তিনি আরব সেনাপতির পরামর্শ মেনে নেন। ওই শিবিরেই আহার করে শুয়ে পড়েন। শেষ রাতে তাকে আরব শিবিরের লোকেরা জাগিয়ে তোলে। তিনি প্রাত্যহিক কার্য শেষ করে শিবিরের প্রধান দরজায় আসেন। তিনি লক্ষ্য করেন যে একটি ঘোড়ার দড়ি হাতে আরব সেনাপতি অপেক্ষা করছেন। আরব সেনাপতি মুর সেনাপতিকে ঘোড়ায় চড়িয়ে বলেন যে তিনি যেন খুব দ্রুত আরব শিবির থেকে প্রস্থান করেন, কারণ এখন আরব সেনাপতি ওই মুর সেনাপতির ঘোর শত্রু। কারণ হিসেবে আরব সেনাপতি বলেন, গতকাল রাতে তাদের আলাপের সময়ে মুর সেনাপতির কাছ থেকে আরব সেনাপতি জানতে পেরেছেন যে তার পিতার হত্যার নির্দেশ দিয়েছিলেন মুর সেনাপতি। এই কথা জানার পরে আরব সেনাপতির মনে প্রবল প্রতিশোধ স্পৃহা জন্মায়। কিন্তু আরব জাতির ধর্ম অতিথিকে আপ্যায়ন করা, তাই মুর সেনাপতি যতক্ষণ তার আতিথ্যে আছেন তিনি তার কোনো অনিষ্ট করতে পারবেন না। তাই আরব সেনাপতি ঠিক করেন যে আগামীকাল ভোর অবধি অপেক্ষা করবেন এবং মুর সেনাপতিকে যথার্থ সম্মান দিয়ে বিদায় দেবেন। তিনি যখন আরব শিবির ত্যাগ করবেন আর তখন তিনি আরবদের অতিথি থাকবেন না, ফলে সেই সময় আরব সেনাপতি তার কাঙ্ক্ষিত প্রতিশোধ নিতে পারবেন। সেই জন্য আজ ভোরবেলা তিনি মুর সেনাপতিকে বিদায় জানাতে এসেছেন। তিনি আরও বলেন যে ঘোড়াটি মুর সেনাপতিকে দেওয়া হয়েছে সেটি কোনো অংশে কম নয়। সুতরাং আরব সেনাপতির তরফে কোনো অন্যায় করা হয়নি। সূর্যোদয়ের পরে আরব সেনাপতি মুর সেনাপতিকে গ্রেপ্তারের এবং প্রাণনাশের চেষ্টা করবেন। মুর সেনাপতি এই ঘটনা জেনে এবং আসন্ন বিপদ অনুমান করে দ্রুত শিবির ছেড়ে প্রস্থান করেন। এরপর সূর্য উঠলে আরব সেনাপতি তাকে অনুসরণ করেন। অপরদিকে যেহেতু মুর সেনাপতি কিছু সময় আগে রওনা দিয়েছেন এবং তার ঘোড়াটিও ছিল যথেষ্ট দ্রুতগামী, তার ফলে তিনি খুব সহজেই নিজের শিবিরে পৌঁছে যান। এদিকে আরব সেনাপতি অনুসরণ করে মুর শিবির অবধি আসেন, কিন্তু তিনি দেখতে পান যে মুর সেনাপতি
তার নিজের শিবিরে পৌঁছে গেছেন। এরপর তার প্রতিশোধ নেবার আর কোনো উপায় নেই বুঝতে পেরে আরব সেনাপতি নিজের শিবিরে ফিরে আসেন। এবার চলো আমরা গল্পটি লাইন বাই লাইন পড়ে ব্যাখ্যা করি। একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল। কোনো এক সময়ে আরব জাতির সঙ্গে মুরদিগের সংগ্রাম হয়েছিল, অর্থাৎ যুদ্ধ হয়েছিল। আরব সেনা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতির অনুসরণ করে। আরব সেনাপতি বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতিকে ধাওয়া করে, অর্থাৎ তার পিছন পিছন যায়। তিনি অশ্বারোহণে ছিলেন, অর্থাৎ মুর সেনাপতি ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিলেন। প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগলেন। মুর সেনাপতি প্রাণ ভয়ে দ্রুত বেগে প্রাণ বাঁচাতে তিনি সেখান থেকে দ্রুত বেগে পলায়ন করতে থাকেন, পালাতে থাকেন। আরবরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগলেন। আরবরা তার অনুসরণ আর না করলে, অর্থাৎ তার পেছনে আর ধাওয়া না করলে তিনি স্বপক্ষীয় অর্থাৎ নিজ পক্ষের শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগলেন, নিজের শিবিরের দিকে গমন করতে থাকেন। শিবির অর্থাৎ অস্থায়ী বাসস্থান। কিন্তু তাহার দিকভ্রম জন্মিয়াছিল, অর্থাৎ তিনি দিক ভুল করে ফেলেন। এজন্য দিক নির্ণয় করিতে না পারিয়া, সঠিক দিক নির্ণয় করতে না পেরে তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। তিনি বিপক্ষের অর্থাৎ আরব সেনাপতির শিবির সন্নিবেশ স্থানে, অর্থাৎ যেখানে শিবির স্থাপন করা হয়েছে সেখানে তিনি উপস্থিত হন। সে সময়ে তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনো ক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না। সে সময়ে তিনি এতটাই ক্লান্ত হতবীর্য হয়ে পড়েছিলেন যে আর কোনোভাবেই ঘোড়ার পিঠে চড়ে গমন করতে পারছিলেন না, যেতে পারছিলেন না। কিছুক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। কিছুক্ষণ পরে তিনি আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে অর্থাৎ তাঁবুর প্রবেশপথে উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করেন। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই আরব দিগের তুল্য নহে। আতিথেয়তা অর্থাৎ অতিথির আপ্যায়ন, অতিথির সেবা যত্ন করার বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই আরবদের সমতুল্য নহে। কেহ অতিথিভাবে আরব দিগের আলয়ে উপস্থিত হইলে তাহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন। কেউ যদি অতিথিরূপে আরবদের গৃহে উপস্থিত হয় তাহলে তারা নিজের সাধ্যমতো তাহার পরিচর্যা করেন, তার সেবা শুশ্রূষা করেন। সেই ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর, বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করেন না। অর্থাৎ সেই ব্যক্তি যদি শত্রুও হয় তাহলে তারা সামান্যতম অবহেলা, বিদ্বেষ প্রদর্শন অর্থাৎ রাগ দেখানো বা ঘৃণা প্রকাশ বা বিপক্ষতাচরণ করেন না, অর্থাৎ বিরুদ্ধাচরণ করেন না। আজ তাহলে এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু লাইন বাই লাইন পড়ে ব্যাখ্যা করব। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।